আপনার কি জানা আছে একসময় ব্রিটিশরা বাংলাকে লুট করতে এসেছিল কেবল সোনার ধান বা মশলার জন্য নয়, তারা এসেছিল আমাদের কৃষকের হাতে তৈরি শীতকালের সেই রহস্যময় অমৃতের স্বাদ ও ব্যবসা কেড়ে নিতে, যার নাম খেজুরের গুড়। এই গুড় কোনো সাধারণ মিষ্টতা নয়, এটি বাংলার সেই অর্থনৈতিক মেরুদণ্ড যা একসময় বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে চিনিয়েছিল। এই গুড়ের পাতালিতে লুকিয়ে আছে লবণের মতো মিহি টেক্সচার, যার নাম দানা, যা আজও অনেক কারিগর জানেন না কিভাবে তৈরি করতে হয়। এই হলো সেই জোলা গুড় ও পাটালি গুড়ের এক বিস্ময়কর, তথ্যবহুল ও ঐতিহাসিক বাস্তব গল্প। প্রথম খণ্ড, অমৃতের জন্ম, নলেন গুড়ের আদিকথা। শতবর্ষী খেজুরে গাছ ও শীতের অভিসার। গল্পের শুরুটা হয় এক গাঢ় শীতের রাতে, বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের শেষ। হিমালয়ের কোল থেকে আসা শিরশিরে উত্তরের হাওয়া যখন মেঠো পথ ধরে চলে, তখন গ্রামের প্রতিটি ঘরে আসে এক নতুন উৎসবের মেজাজ। এটি শুধু নতুন ফসলের নয়, এটি বাংলার নিজস্ব অমৃত আহরণের উৎসব। গুড়ের এই গল্প কেবল মিষ্টতার নয়, এটি হলো এক গভীর কৃষি ও অর্থনৈতিক ইতিহাসের গল্প। গুড়ের কাঁচামাল খেজুরের রস সংগ্রহ করেন যারা, তারা আমাদের সমাজের সবচেয়ে নিবৃত ও গুরুত্বপূর্ণ চরিত্র, শিউলি বা গাছি। ঐতিহাসিক তথ্য বলে, প্রাচীন বাংলায় খেজুর গাছের চাষ খুব পরিকল্পিত ছিল না। রাস্তার ধারে, ফসলের ক্ষেতের পাশে বা পতিত জমিতেই তারা নিজেদের মতো করে জন্ম নিত। তবে সপ্তদশ শতক থেকে গুড়ের অর্থনৈতিক গুরুত্ব বাড়তে থাকলে শিউলিরা খেজুর গাছকে প্রায় সন্তানের মতো লালন করতে শুরু করেন। একটি ভালো খেজুর গাছ ২০ থেকে ৪০ বছর পর্যন্ত ফলন দিতে পারে। শিউলির জাদু, চাঁচ দেওয়া ও হাড়ি বাঁধা। শিউলিদের কাজ শুরু হয় হেমন্তের শুরুতে, এটিকে তারা বলেন চাঁচ দেওয়া। প্রথম চাঁচ, গাছকে প্রস্তুত করার জন্য প্রথম দিন গাছের বাকল পরিষ্কার করা হয়, যাতে রস বের হওয়ার পথ তৈরি হয়। দ্বিতীয় চাঁচ, এর প্রায় ১ সপ্তাহ পর গাছের উপরিভাগে যেখান থেকে ডালপালা বেরোয়, ইংরেজি ভি অক্ষরের মতো করে গভীর করে কাটা হয়। একে বলে নল কাটা। এই নলটি রস আসার মূল রাস্তা। নলি লাগানো, এরপর সেই খাজে বাঁশের তৈরি একটি সরু নলি লাগানো হয়, যা দিয়ে ফোঁটা ফোঁটা রস সংগ্রহ পাত্রে, ছোট মাটির হাঁড়ি জমা হয়। এই কাজটি কেবল দক্ষতার নয়, এটি এক প্রকার বিজ্ঞান। শিউলিরা জানেন, দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকার কারণে রসে গাজন প্রক্রিয়া শুরু হয়ে যায়, যা গুড়ের মান খারাপ করে দেয়। তাই খেজুরের সেরা ও সবচেয়ে মিষ্টি রসটি পাওয়া যায় ভোরবেলা, সূর্য ওঠার ঠিক আগে, যখন তাপমাত্রা সর্বনিম্ন থাকে। এই রসকেই বলা হয় জিরেন কাঠ বা জিরান রস, প্রথম রাতের রস। এই রস দিয়ে তৈরি গুড়কেই বাংলায় বলা হয় নলেন গুড়। তথ্যসূত্র, বাংলার গুড় প্রস্তুত পদ্ধতি নিয়ে লিখিত পুরনো নথিপত্র ও গ্রামীণ অর্থনীতি সংক্রান্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপোর্ট থেকে জানা যায়, শীতকালে একটি দক্ষ শিউলি প্রতিদিন গড়ে প্রায় ৮ থেকে ১০ লিটার রস সংগ্রহ করতে পারতেন। মাটির ভারে জোলা গুড়, রহস্যময় দানার জন্ম। সংগৃহীত রসকে গুড়ে পরিণত করার প্রক্রিয়াটি শুরু হয় রস সংগ্রহের সঙ্গে সঙ্গে। শিউলি বা তার পরিবারের মহিলারা মাটির তৈরি বিশেষ চুল্লিতে, যেটিকে কোনো কোনো অঞ্চলে আখড়া বা গুড় ঘর বলা হয়, রস জাল দিতে শুরু করেন। এই চুল্লি এমনভাবে তৈরি করা হতো যাতে সমান তাপমাত্রায় দীর্ঘক্ষণ রস ফুটতে পারে। রসকে ক্রমাগত জাল দেওয়ার ফলে যখন তা ঘন হয়ে আসে, তখন তাকে বলা হয় শিরা। এই শিরা যখন আরও ঘন হয়ে আঠালো রূপ নেয়, তখন শুরু হয় মূল ম্যাজিক, জোলা গুড়। এটি হলো গুড়ের সবচেয়ে কাঙ্ক্ষিত ও দামি রূপ। জোলা গুড় হলো সেই আঠালো অর্ধ তরল গুড় যা ভারে ভরে রাখা হয়। এর বিশেষত্ব হলো এর দানা। শিউলিরা জানেন, ভালো জোলা গুড় বা নলেন গুড়ে চিনির মতো মিহি দানা তৈরি হওয়া আবশ্যক। এই দানা তৈরি করা এক আশ্চর্য কৌশল। রস জাল দেওয়ার সময় নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর শিউলিরা কড়াই নামিয়ে তা খুব দ্রুত নাড়তে থাকেন। এই দ্রুত নাড়ানোর ফলে গুড়ের স্ফটিকরণ বা ক্রিস্টালাইজেশন প্রক্রিয়া শুরু হয় এবং লবণের মতো মিহি দানা তৈরি হয়। এই দানাগুলোই গুড়কে অসাধারণ মিহি টেক্সচার ও সুবাস দেয়। এই গুণে এটি নলেন গুড় নামে জগৎজোড়া খ্যাতি পায়। এই দানা তৈরি করার বিশেষ কৌশলী অনেক শিউলি গোপন রাখতেন, যা বংশপরম্পরায় কেবল পরিবারেই চলত। দ্বিতীয় খণ্ড, পাটালি গুড় ও বাংলার অর্থনৈতিক বিপ্লব। পাটালি গুড় বাংলার শীতকালীন মুদ্রা। যদি জোলা গুড় হয় বাংলার শীতকালীন অমৃত, তবে পাটালি গুড় হল বাংলার শীতকালীন মুদ্রা। পাটালি শব্দটি এসেছে পাট বা শক্ত স্তূপ থেকে। এই গুড়কে ঘন করার পর কাঠের তৈরি বা বাঁশের বোনা বিশেষ ছাঁচে ঢালা হয়, যাতে তা শক্ত হয়ে জমাট বেঁধে যায়। পাটালি গুড়ের সবচেয়ে বড় সুবিধা হলো এর সংরক্ষণ ক্ষমতা। জোলা গুড় দ্রুত নষ্ট হয়ে যায় বা গাজন শুরু হয়, কিন্তু পাটালি গুড় শক্ত হওয়ায় এটি দূর দূরান্তে বাণিজ্যিকভাবে পরিবহন করা সহজ ছিল। ঐতিহাসিকভাবে পাটালি গুড়ের মান নির্ধারণ হতো এর রং, ঘনত্ব এবং স্বাদের
উপর। সবচেয়ে ভালো পাটালি হয় হালকা সোনালি বা হলুদাভ বাদামি রঙের, যা দাঁতে কাটলে মচ করে শব্দ হয়। আশ্চর্যজনক তথ্য, মধ্যযুগে এবং ব্রিটিশ শাসনের শুরুতে বাংলার অনেক অঞ্চলে সাধারণ মানুষের দৈনিক মজুরি বা ছোটখাটো লেনদেন মুদ্রার পাশাপাশি পাটালি গুড় দিয়েও মেটানো হতো। বিশেষ করে যে অঞ্চল গুড় উৎপাদনে সমৃদ্ধ, সেখানে এটি ছিল এক প্রকার বার্টার সিস্টেম বা বিনিময় প্রথার অংশ। সমুদ্রপথে গুড়ের বাণিজ্য ও মুর্শিদাবাদ নদিয়া সংযোগ। বাংলার গুড় উৎপাদন ও বাণিজ্যের কেন্দ্রে ছিল মূলত কয়েকটি অঞ্চল: মুর্শিদাবাদ, বিশেষ করে নদিয়া সংলগ্ন অঞ্চল, যশোর, ফরিদপুর এবং চুয়াডাঙ্গা। এর মধ্যে নদিয়া ও মুর্শিদাবাদের নলেন পাটালি ছিল সবচেয়ে বিখ্যাত। ঐতিহাসিক নথি এবং ঐতিহাসিকদের লেখা থেকে জানা যায়, গুড় ছিল বাংলার প্রধান রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম। এই বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল নদীপথ। ছোট ছোট নৌকা বোঝাই করে হাজার হাজার মন পাটালি গুড় গ্রামীণ হাট থেকে প্রথমত কলকাতার বন্দরে আসত। নদিয়ার কৃষ্ণনগর, যশোরের ঝিকরগাছা ও চুয়াডাঙ্গার জীবননগর ছিল গুড়ের প্রধান আড়ত। সেখান থেকে গুড় যেত কলকাতা বন্দর, মূলত ইউরোপে রপ্তানির জন্য। আসাম ও উত্তর পূর্ব ভারত, সেখানে গুড়ের চাহিদা ছিল বিপুল। উত্তর ভারত মিষ্টি তৈরি ও অন্যান্য খাদ্যশিল্পে ব্যবহারের জন্য। এই বাণিজ্যকে কেন্দ্র করে প্রতিটি গুড় উৎপাদনকারী অঞ্চলে গড়ে উঠেছিল একটি শক্তিশালী স্থানীয় অর্থনীতি। শীতকালে গুড়ের ব্যবসা ছিল এলাকার মানুষের প্রধান আয়ের উৎস। ব্রিটিশদের লোভ ও গুড় নিয়ে সংঘাতের ইতিহাস। এখানেই আসে সেই ঐতিহাসিক ও আশ্চর্যজনক মোড়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখল বাংলার গুড় উৎপাদনে বিপুল মুনাফা, তখন তারা কেবল চিনিতে নয়, গুড়ের বাণিজ্যেও একচেটিয়া আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করে। কিন্তু বাংলার কৃষকের হাতে তৈরি এই গুড় উৎপাদনে তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারত না, কারণ গুড় তৈরি ছিল অত্যন্ত লোকায়ত এবং পরিবার নির্ভর শিল্প। ব্রিটিশরা চেষ্টা করেছিল উচ্চ শুল্ক আরোপ, গুড়ের উপর অতিরিক্ত কর আরোপ করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমানো। চিনির প্রচার, তাদের নিজেদের মিলের তৈরি পরিশোধিত চিনিকে গুড়ের বিকল্প হিসেবে বাজারে প্রতিষ্ঠা করা। কৃষক শোষণ, স্থানীয় জমিদারদের মাধ্যমে শিউলি ও কৃষকদের বাধ্য করা হতো কম দামে তাদের গুড় ব্রিটিশদের এজেন্টদের কাছে বিক্রি করতে। কিন্তু বাংলার মানুষ তাদের পরম্পরাগত গুড়কে সহজে ছাড়েনি। এর প্রধান কারণ ছিল খেজুরের গুড়ের সেই প্রাকৃতিক স্বাদ ও সুগন্ধ, যা ব্রিটিশদের পরিশোধিত চিনির মধ্যে কখনোই ছিল না। এই কারণে বাংলার স্থানীয় বাজারে গুড়ের চাহিদা সবসময় আকাশচুম্বী ছিল। গুড় ও চিনির এই দ্বন্দ্বকে অনেকে বাংলার লোকায়ত অর্থনীতির সাথে ঔপনিবেশিক অর্থনীতির নীরব সংঘাত হিসেবে দেখেন। তৃতীয় খণ্ড, বিস্মৃতির পথে বাংলার ঐতিহ্য। উষ্ণায়ন ও পেশার পরিবর্তন, হারানো কারিগরি। বিংশ শতকের মাঝামাঝি সময়ে এসে গুড়ের সেই স্বর্ণযুগ আস্তে আস্তে ম্লান হতে শুরু করে। এর প্রধান কারণগুলো ছিল পরিবেশগত পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালের ব্যাপ্তি কমে যাওয়া এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। তাপমাত্রা বাড়লে রসের গুণগত মান কমে যায় এবং গুড়ে গাজন প্রক্রিয়া দ্রুত শুরু হয়, ফলে ভালো মানের জিরেন রস পাওয়া কঠিন হয়ে যায়। চিনির সহজলভ্যতা, দেশি বিদেশি চিনি কলের উত্থান এবং সস্তায় রিফাইন চিনি বাজারে আসার ফলে গুড়ের দাম কমতে শুরু করে। শ্রমের অভাব, গুড় তৈরি ছিল একটি অত্যন্ত শ্রমসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ। খেজুর গাছে চড়ে রস সংগ্রহ করা, সারা রাত জেগে রস চাল দেওয়া, এই কাজের পারিশ্রমিক কম হওয়ায় নতুন প্রজন্ম এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। ফলে বহু বছর ধরে চলে আসা জোলা গুড়ের দানা তৈরির মতো বিশেষ কৌশলগুলো বিলুপ্ত হতে শুরু করে। একসময় যে শিউলি তার গুড় বিক্রির টাকায় সারা বছরে সংসারের খরচ চালাতেন, সেই শিউলি এখন সামান্য লাভের জন্য এই কাজ করছেন, তাও কেবল শীতকালের অল্প কিছুদিনের জন্য। গুড় থেকে নবান্ন, খাদ্যাভ্যাসে গুড়ের প্রভাব। গুড় কেবল মিষ্টি তৈরির উপকরণ ছিল না, এটি ছিল বাংলার প্রতিটি উৎসবে, প্রতিটি রান্নার অপরিহার্য অংশ। পিঠাপুলি ও নবান্ন, শীতকালে গুড় ছাড়া নবান্ন উৎসব অসম্পূর্ণ। পাটিসাপটা, পুলি পিঠা, ভাপা পিঠা, সবকিছুর মূল উপাদান ছিল খেজুরের জোলা গুড় বা পাটালি। এই গুড়ের বিশেষ সুগন্ধই পিঠাকে দিত আসল স্বাদ। মিষ্টি শিল্প, বাংলার সন্দেশ, রসগোল্লা ও অন্যান্য ঐতিহাসিক মিষ্টিতে গুড়ের ব্যবহার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত নলেন গুড়ের সন্দেশ হলো এই শিল্পেরই এক মূর্ত প্রতীক। ঔষধি ব্যবহার, প্রাচীন আয়ুর্বেদ ও লোকায়ত চিকিৎসায় গুড়কে রক্ত পরিষ্কারক এবং শক্তিবর্ধক হিসেবে ব্যবহার করা হতো। বিশেষ করে শীতকালে ঠান্ডা কাশির হাত থেকে বাঁচতে গুড় মেশানো গরম জল বা দুধ পান করার প্রচলন ছিল। ভৌগোলিক সূচক ও ভবিষ্যতের সম্ভাবনা, আশার কথা বর্তমান সময়ে এসে এই ঐতিহ্যকে বাঁচিয়ে তোলার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক স্তরে এবং দেশীয় বাজারে বিশুদ্ধ নলেন গুড় ও জোলা গুড়ের পাটালি এর চাহিদা আবার বাড়ছে। বিশেষ করে যশোরের খেজুর গুড় এবং নদিয়ার পাটালিকে ভৌগোলিক সূচক বা জিআই ট্যাগ দেওয়ার দাবি উঠেছে। এই স্বীকৃতি পেলে এই গুড়ের ঐতিহ্য ও মান সুরক্ষিত হবে এবং শিউলিরা ন্যায্য মূল্য পাবেন। বর্তমানে কিছু ছোট উদ্যোগ ও সমবায় সমিতি গ্রামে গ্রামে শিউলিদের একত্রিত করে উন্নত মানের গুড় উৎপাদন এবং সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে। এই পদক্ষেপগুলোই বাংলার হাজার বছরের প্রাচীন গুড় শিল্পের লুপ্তপ্রায় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পারে।
উপসংহার: খেজুরের জোলা গুড় ও পাটালি গুড়ের এই গল্প কেবল এক ধরনের মিষ্টি তৈরির কৌশল নয়, এটি হলো বাংলার আবহাওয়া, অর্থনীতি, সংস্কৃতি ও জীবনযাত্রার এক দীর্ঘ ও গভীর আখ্যান। একসময় যে অমৃত ব্রিটিশদেরও লোভের কারণ হয়েছিল, আজ তা আমাদের খাদ্যাভ্যাস থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে। এই শিউলিদের নিপুণ হাতে তৈরি প্রতিটি ভাঁড়ের জোলা গুড়ে মিশে আছে বাংলার শীতের গন্ধ, আর প্রতিটি পাতালিতে জমাট বাঁধা আছে এক গৌরবময় কিন্তু বিস্তৃত ইতিহাস। এই ইতিহাস আমাদের মনে করে দেয়, বাঙালির সম্পদ কেবল জমিতে ফলানো শস্য নয়, বরং প্রকৃতির দানকে নিজেদের বিজ্ঞান ও শিল্প দিয়ে পরিশুদ্ধ করে তোলার সেই প্রাচীন কৌশল, যা আমাদের মাটির সঙ্গে গেঁথে আছে। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। আমি আশা করি এই তথ্যবহুল ও ঐতিহাসিক গল্পটি আপনার চাহিদা পূরণ করতে পেরেছে এবং আপনার কাঙ্ক্ষিত আবেদন বজায় রেখেছে। এই প্রাচীন ঐতিহ্য ও এর কারিগরদের বাঁচিয়ে রাখার জন্য সরকার বা সাধারণ মানুষের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?